নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই যুব কৃষ্টি ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি থ্রিলার 30, যে সেশনটা আমাদের চালু হয়েছে তার আজকে সেকেন্ড ক্লাস। এই সেশনে আমরা মূলত জানি 30টি বেস্ট জিকে জিএস কোশ্চেন ও তার উত্তর। সমস্ত কোশ্চেনের তোমরা সমাধান এখানে পাবে। এই কোশ্চেনগুলি আগত আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা যেমন ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এমভিআই, এইসব সমস্ত পরীক্ষার জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ক্লাস আরও পাওয়ার জন্য, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট ও জব নিউজ সমস্ত আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পাবে। এছাড়াও এই চ্যানেলের কমিউনিটি সেকশনে গিয়ে প্রশ্ন উত্তর সেশনে তোমরা জয়েন করবে। ওখানকার সমস্ত কোশ্চেন পূর্বে কোনো পরীক্ষায় এসছিল বা পরবর্তীতে আসতে পারে এরকম মেনটেন করে কিন্তু ওখানে প্রশ্ন উত্তর করা থাকে। তো তোমরা কমিউনিটি সেকশন চেক করবে, তোমাদের হেল্পফুল হবে। তো চলো শুরু করা যাক। আজকে এটা সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসের লিংক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব, দেখে নেবে ক্লাসগুলি। এখানে 30টা লেখা আছে বলে এই নয় যে কেবল 30টা কোশ্চেনই আমরা করি, তার সাথে সাথে সলভ করতে করতে আমরা তার থেকেও বেশি, প্রায় ডবল কোশ্চেন কিন্তু আমরা এখানে আলোচনা করে নিই। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে রাখি যুব কৃষ্টি ইয়ারবুক, যেখানে 2024 সালে যা ঘটেছে তার সমস্ত আপডেট কিন্তু তোমরা ওই বইতে পাবে। এমনকি ছক করে করে কিন্তু ওখানে দেওয়া থাকে, অর্থাৎ তোমাদের পড়তে খুবই সুবিধা হবে। সমস্ত বিষয় তোমরা ছক আকারে কিন্তু ওখানে পেয়ে যাবে। তো সেই বইটি খুব শীঘ্রই প্রকাশিত হবে, এবং সেখানে থাকবে 1000টি এমসিকিউ, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স। ওর বাইরে থেকে আর তোমাদেরকে কিছু পড়তে হবে না। 1000টি এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1000 এমসিকিউ তোমরা সলভ করবে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এই বইটি শীঘ্রই প্রকাশিত হবে। বইটি কবে প্রকাশিত হচ্ছে তা আপডেট তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ও ফেসবুক চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9907784021। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। পেপার সংক্রান্ত, বই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু তোমরা এই পেপার বা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখো। এবং দেখো, আমাদের পুলিশ পরীক্ষার জন্য যে বিশেষ প্র্যাকটিস সেট যুবকৃষ্টি পাবলিকেশন থেকে পাবলিশ করা হয়েছে, তা অল্প কিছু কপি বেঁচে রয়েছে। তো তোমরা যারা এখনো নাওনি তারা নিয়ে নাও। বইটির এমআরপি প্রাইস রয়েছে 290 টাকা, কিন্তু এই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করো সেক্ষেত্রে তোমাদের দাম পড়বে 220 টাকা। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে 220 টাকায় বইটি বাড়িতে বসে পেয়ে যাবে, অর্থাৎ পোস্ট মাধ্যমে হোম ডেলিভারি কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন। মিস্ট্রাল। মিস্ট্রাল এক ধরনের বায়ু। এটি কি ধরনের বায়ু তোমাদেরকে বলতে হবে। এটির সঠিক উত্তর হবে স্থানীয় বায়ু, অপশন সি। নেক্সট, নিম্নলিখিত কে প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছিলেন। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ। কোন ভারতীয় মহিলা এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছেন, প্রথম কোন মহিলা? তো অপশন দেখো, পিটি উষা, সিনি আব্রাহাম, কমলজিৎ সাধু, সুনিতা রানী, এগুলো রয়েছে অপশনে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কমলজিৎ সাধু। তিনি কি করছেন, এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক বিজয়ী হচ্ছেন। নেক্সট দেখো, 3 নম্বর কোশ্চেন। বর্তমানে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছেন? তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ওনার নাম হচ্ছে মনোজ যাদব। রেলের পরীক্ষা খুব শীঘ্রই আয়োজিত হচ্ছে, এনটিপিসি হবে,
গ্রুপ ডি হবে। তো সেই সংক্রান্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু আমাদের পেপারে তোমরা পাবে, প্র্যাকটিস সেট। সেখানে তোমরা প্র্যাকটিস করে জানতে পারছো যে তোমাদের কত নাম্বার হচ্ছে, তোমাদের প্রস্তুতি আরো কিভাবে করতে হবে। আর এই কোশ্চেন সেটগুলো বিভিন্ন কোচিং সেন্টার বা স্যার প্রদান করে থাকে, তো তোমরা বিভিন্ন আপডেট কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে, এবং কোশ্চেনের মানও কিন্তু তোমরা সেখান থেকে যাচাই করে নিতে পারবে। তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে তা কিন্তু ওখানে পরিমাপ করতে পারবে। তো এটা রেল নিয়ে যেহেতু কোশ্চেন, তাই আরপিএফ গ্রুপ ডি এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বর্তমান ডিরেক্টর জেনারেল কে আছেন? মনোজ যাদব। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর। সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ যে বিভিন্ন খনি রয়েছে এবং ফুয়েল যেগুলো আমরা দেখতে পাই, যেমন পেট্রোলিয়াম, কেরোসিন, তো এই সংক্রান্ত যে মাইনিং যেটা হয়, মাইনিং রিসার্চ ইনস্টিটিউট বা সেন্টার, এটা কোথায় রয়েছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ধানবাদ। ঝাড়খণ্ডের ধানবাদে কিন্তু সেন্ট্রাল মাইনিং রিসার্চ, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা রয়েছে। নেক্সট দেখো, বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? এটা খুবই কমন কোশ্চেন তোমাদের জন্য, তোমরা আশা করি সকলেই জানো। এটার অপশন হবে সি, অর্থাৎ বল্লাল সেন। ক্ষমতার একক কি? ক্ষমতার একক কি? তো এটার অ্যান্সার কি হবে? ক্ষমতার একক, এটা অ্যান্সার হবে ওয়াট। ক্ষমতার একক ওয়াট, অপশন সি। নেক্সট দেখো, 7 নম্বর কোশ্চেন। শিক্ষার জন্য ডিজিটাল আকারে ভারতীয় ভাষায় বই সরবরাহের প্রকল্পের নাম কি? এটা খুব রিসেন্ট হয়েছে, 2025-26 বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই স্কিমের কথা কিন্তু ঘোষণা করেছেন, তিনি বাজেটও অ্যালট করেছেন। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট 1 ফেব্রুয়ারি ঘোষণা হয়েছে, তার সম্পূর্ণ এমসিকিউ বেস কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলেই পাবে। ভিডিওটি আপলোড হয়ে গেছে, তোমরা যারা এখনো দেখোনি, বাজেট সংক্রান্ত প্রশ্ন তোমাদের সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তারা কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে। তো এইটা স্কিমটার নাম হচ্ছে ভারতীয় ভাষা পুস্তক স্কিম। অপশন এ, অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর। জিকা ভাইরাস, সম্প্রতি আমরা করোনা ভাইরাস দেখেছি, এমপক্স দেখেছি, মাঙ্কি পক্স যেটা। তো এখানে জিজ্ঞেস করছে জিকা ভাইরাস নিম্নলিখিত কার মধ্যে দিয়ে ছড়ায়? তো জিকা ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে, অপশন বোম্বে। অপশন বি তোমাদের অ্যান্সার হয়ে যাবে, মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায়। নেক্সট দেখো, 9 নম্বর কোশ্চেন। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, এই প্রকল্পটা কিসের সঙ্গে জড়িত? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, বন্দর নির্মাণ না পর্যটন স্থান উন্নয়ন, তাপবিদ্যুৎ নির্মাণ? আর তাপবিদ্যুৎ নির্মাণ কথাটা যখন এলো, তোমাদেরকে জানিয়ে রাখি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর 5টি নতুন তৈরি হবে বলে ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে। বাজেট সংক্রান্ত ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত কোশ্চেন ওখানে আমরা আলোচনা করেছি। তো মহাসড়ক নির্মাণ, এটা হচ্ছে এনএইচ নির্মাণ হবে। এর দ্বারা কি হবে, 4টে বড় বড় শহর যেমন দেখতে পাচ্ছ, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এইগুলোকে সড়ক নির্মাণ করে তাদের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। চলো নেক্সট কোশ্চেন, 10 নম্বর দেখো। সম্প্রতি মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। মণিপুর জানো আমাদের উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ স্টেট, এখানে ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ। তো মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন বর্ণিত? 52 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, 56 হচ্ছে প্রেসিডেন্ট রুল, অর্থাৎ যেটা আমাদের অ্যান্সার এখন 10-এর ডি অ্যান্সার 356, এবং 360 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, যা এখনো পর্যন্ত ভারতে জারি হয়নি, যা এখনো পর্যন্ত ভারতে জারি হয়নি। এবং 352 ও 56 এগুলো কিন্তু জারি হয়েছে। তো সম্প্রতি মণিপুরেও এটা জারি করা হলো। কুকি ও মেইতেই, কুকি ও মেইতেই
এই দুটো অধিবাসীর কথা তোমরা মাথায় রাখবে, কুকি ও মেইতেই। এই উপজাতিগুলির মধ্যে সংঘর্ষের জন্য মণিপুরে কিন্তু দাঙ্গা শুরু হয়েছে এবং অনেক মানুষ ঘরছাড়া হয়েছে, অনেক মানুষ মারাও গেছেন। তো এই দুটো উপজাতির কথা তোমরা মাথায় রাখবে। তাদের জন্যই কিন্তু 356 নম্বর ধারা অনুযায়ী সেই রাষ্ট্রে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হলো। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কে লন্ডনে গ্রেপ্তার হওয়া বিনায়ক দামোদর সাভারকরকে মুক্ত করার পরিকল্পনায় যুক্ত ছিলেন? তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিনায়ক দামোদর সাভারকর তিনি লন্ডনে গিয়ে আর কি অ্যারেস্ট হচ্ছেন, তো তাকে মুক্ত করার পরিকল্পনা কে করছেন? এটা সঠিক উত্তর হবে পেরিল বেন। ইনার সম্পর্কে আমরা জানবো। দেখো, ইনি কে ছিলেন? দাদাভাই নওরোজি, তোমরা নাম জানো। তো তার লেখা একটি গুরুত্বপূর্ণ বই দাদাভাই নওরোজি, সেটা হচ্ছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, 1901 সালে এটা প্রকাশিত হচ্ছে। তো এই বইটা লিখছেন দাদাভাই নওরোজি এবং ভারতীয় স্বাধীনতার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি 3বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হচ্ছেন। প্রথমবার হচ্ছেন 1886 সালে। তো তার নাতনি এটা কিন্তু বিদেশে লন্ডনে বিনায়ক দামোদর সাভারকরকে মুক্ত করার জন্য পরিকল্পনা করেছিলেন। এবং তার নাতনি অর্থাৎ পেরিল বেন কে ছিলেন? মুম্বাই প্রদেশ কংগ্রেসের সংঘর্ষ সমিতির একজন প্রথম মহিলা সভাপতি। তোমরা দেখতে পাচ্ছ, প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? না, পেরিল বেন অর্থাৎ দাদাভাই নওরোজির নাতনি। এবং গান্ধী সেবা সেনার সচিব পদে তিনি ছিলেন। নেক্সট দেখো, বর্তমানে মিজোরামের রাজ্যপালের নাম কি? মিজোরামের রাজ্যপালের নাম কি? মিজোরামের রাজ্যপালের নাম তোমরা অ্যান্সার দেবে বিজয় কুমার সিং, অর্থাৎ ছোট করে আমরা তাকে জানি VK সিং নামে। বিজয় কুমার সিং হচ্ছে বর্তমানে মিজোরামের রাজ্যপাল। নেক্সট দেখো, বর্তমানে DRDO চেয়ারম্যান পদে কে রয়েছেন? DRDO এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো এর চেয়ারম্যান পদে কে রয়েছেন বর্তমানে? সঠিক উত্তর হবে সমীর ভি কামাত, অর্থাৎ অপশন ডি। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ওনাকে। তো ইনি হলেন বর্তমানে DRDOর চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন 14 নম্বর দেখো, কেশরী পত্রিকা, কেশরী, কেশরী ও মারাঠা, তোমরা এই দুটো পত্রিকা মনে রাখবে। মারাঠা পত্রিকা প্রকাশিত হচ্ছে ইংরেজি ভাষায় এবং কেশরী প্রকাশিত হচ্ছে মারাঠি ভাষায়। তো এটা কে প্রকাশ করছে? এটা সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। আমরা লাল বাল পালের কথা শুনেছি, অর্থাৎ লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। তো এদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, নেক্সট দেখো, 15 নম্বর কোশ্চেন। বাল গঙ্গাধর তিলক সম্পর্কে দেখে নাও। 1881 সালে বাল গঙ্গাধর তিলক কেশরী নামে একটি সংবাদপত্র প্রতিষ্ঠা করেন, যা ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মুখপত্র হিসাবে ব্যবহৃত হয়। এবং তোমরা ছবিও দেখতে পাচ্ছ বাল গঙ্গাধর তিলক। নেক্সট দেখো, 15 নম্বর, ইসরোর পুরাতন নাম কি? ইসরোর বর্তমান নাম আমরা জানি যে ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। তো বর্তমান নাম তো এটা, এবং পুরনো নাম কি তোমরা বলো? এর সঠিক উত্তর হবে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, অর্থাৎ শর্ট ফর্ম যদি আমরা দেখি
তাহলে হয়ে যাবে ইনকোস্পার। ঠিক আছে, নেক্সট এটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। ইসরো, যা পূর্বে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ নাম ছিল ইনকোস্পার, ভারতীয় সরকার 1962 সালে ডক্টর বিক্রম সারাভাইয়ের পরিকল্পনা অনুসারে প্রতিষ্ঠা করেছিল। তো এটা প্রতিষ্ঠার মেন ব্যক্তি কে ছিলেন? ডক্টর বিক্রম সারাভাই। ইসরো কবে প্রতিষ্ঠা হচ্ছে? 15ই আগস্ট 1969 সালে। ইনকোস্পারকে সরিয়ে ইসরো কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। তো ইসরোর লোগো তোমরা দেখতে পাচ্ছ এখানে। নেক্সট দেখো, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? তো এক্ষুনি আমরা পড়লাম যে ইসরো যেটা ফাউন্ড হচ্ছে, সরি, ইনকোস্পার, INCOSPAR, তো এইটা যে ফাউন্ড করছে তা কে দায়িত্ব নিয়ে ফাউন্ড করছে 1962 তে? তিনি হলেন ডক্টর বিক্রম সারাভাই। তো তিনি হচ্ছেন ভারতীয় মহাকাশ গবেষণার মূল আহ জনক আর কি বলা হয়, তাকে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ বলা হয়। তো তিনি হচ্ছেন বিক্রম আম্বালাল সারাভাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হিন্দি ভাষার জনক কাকে বলা হয়? এদের মধ্যে কাকে হিন্দি ভাষার জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো আমরা জানি, বাংলা ভাষার বাংলা লিটারেচারে তিনি একজন জনক ছিলেন। হিন্দির ক্ষেত্রে হবে ভরতেন্দু হরিশ্চন্দ্র, অপশন এ। ঠিক আছে, পরবর্তী সব অপশনগুলো আমরা দেখব। এই যে ভারতে ভরতেন্দু হরিশ্চন্দ্রকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলা হয়। তার ডেথ ও বার্থ ইয়ার দেয়া আছে। বাল শাস্ত্রী জাম্ভেকার, এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো, মারাঠি সাংবাদিকতার জনক তাকে বলা হয়। এবং এচ্ছুথান যিনি আছেন তাকে বলা হয় মডার্ন মালয়ালম ভাষার জনক। ঠিক আছে, এইগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন যাব, অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? অমর্ত্য সেন, ইকোনমিক্সের জন্য তিনি নোবেল পাচ্ছেন। অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার পান? এটা সঠিক উত্তর হবে 1998 সালে। 1998 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন। কি কারণে তিনি পাচ্ছেন? ইকোনমিক্সের কোন বিভাগের জন্য তিনি পাচ্ছেন? ওয়েলফেয়ার ইকোনমিক্স। তোমরা দেখতে পাচ্ছ ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন। নেক্সট দেখো, অমর্ত্য সেন তোমরা সবাই চেনো, দেখে নাও, তার ছবি এখানে দেওয়া হয়েছে। নেক্সট 19 নম্বর, ভারতে পারমাণবিক শক্তির জনক কাকে বলা হয়? অর্থাৎ নিউক্লিয়ার এনার্জির ফাদার কাকে বলা হয়? এটা হবে অপশন ডি, হোমি জাহাঙ্গীর ভাবা। তার সম্পর্কে আমরা কিছু দেখব, যে তোমরা ছবিতে তাকে দেখতে পাচ্ছ। তাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলা হয়। ট্রম্বেতে পারমাণবিক শক্তি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন ছিলেন, এবং পরে এটার নামকরণ তার নামেই করা হয়, অর্থাৎ ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র। ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র। ঠিক আছে, অর্থাৎ BARC, যেটা শর্ট ফর্ম, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন, চন্দ্রযান কবে উৎক্ষেপণ করা হয়? চন্দ্রযান কবে উৎক্ষেপণ করা হয়? এটা সঠিক উত্তর হবে অপশন ডি, 2008 সালে। নেক্সট দেখো, চন্দ্রযানের মূল মিশনের আইডিয়াটা কি ছিল, বা মিশনটা কি ছিল? 2008 সালের 22শে অক্টোবর শ্রীহরিকোটায় সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল, এবং চন্দ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উচ্চতায় চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে চাঁদের রাসায়নিক, খনিজ, আলোক ইত্যাদি ম্যাপিং এটা কিন্তু স্যাটেলাইটটা প্রদান করেছিল। তো চন্দ্রযান 1 তোমরা জানলে। নেক্সট দেখো, ডিএনএ, ডিএনএ এর ফুল ফর্ম কি এখানে জানতে চেয়েছে। তো ডিএনএ এর ফুল ফর্ম আমরা সকলেই জানি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই যে স্ট্রাকচারটা তোমরা ছবিতে দেখো, এই যে এরকম একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, তো এটাকে বলা হয় ডাবল হেলিক্স। এটাকে বলা হয় ডাবল হেলিক্স স্ট্রাকচার। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, যে ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার কে ইনভেন্ট করেন? তো এটার উত্তর হয়ে যাবে
ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওয়াটসন অ্যান্ড ক্রিক এই দুজন বৈজ্ঞানিক ডিএনএ যে ডাবল হেলিক্স স্ট্রাকচার রয়েছে সেটা এখানে আবিষ্কার করে, এবং ডিএনএর ফুল ফর্ম আমরা দেখলাম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট পরবর্তী কোশ্চেন 22 নম্বর কোশ্চেন। তার আগে বলে দিই, তোমরা যারা পুলিশ প্র্যাকটিস সেট এখনও কেননি, পুলিশের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সমস্ত বিষয়ের এখানে সমাধান দেওয়া আছে, ম্যাথ, রিজনিং সমস্ত বিষয় তোমরা এখানে সমাধান পেয়ে যাবে, এবং এটা লেখা হয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে। তোমরা দেখো কি কি পাচ্ছ এখানে। 25টি প্র্যাকটিস সেট পাবে, মক টেস্ট পেপার এখানে পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে পূর্বের বছরগুলিতে কীরকম কোশ্চেন এসেছিল। ম্যাথ, রিজনিং তারও সলিউশন কিন্তু এখানে তোমরা পাবে, এবং এই বইটা আছে পুরোপুরি সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে, অর্থাৎ লাস্ট আপডেট যে সিলেবাস রয়েছে সেটা অনুযায়ী কিন্তু এটা করা হয়েছে। এবং 25টি ফুল লেন্থ মক টেস্ট কিন্তু তোমরা এখানে পাবে, 25টি ফুল লেন্থ, অনেকগুলি মক টেস্ট। তোমাদের মক টেস্ট দিয়ে নিজেদের নাম্বার নিজেরাই তোমরা যাচাই করে নিতে পারবে। ঠিক আছে, যারা বইটা নিতে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 9907784021। বইটির দাম পড়বে 220 টাকা, হোম ডেলিভারি একদম ফ্রি। 220 টাকার বাইরে কোনো টাকা তোমাদেরকে দিতে হবে না, 220 টাকায় তোমরা বাড়িতে বসে এই বইটি পেয়ে যাবে। চলো কোশ্চেনে দেখি, যে শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? সঠিক উত্তর হবে টাইটান। সঠিক উত্তর হবে অপশান বি, টাইটান। নেক্সট দেখো, টাইটান সম্পর্কে দেখব। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ, দ্বিতীয় বৃহত্তম। আচ্ছা তাহলে প্রথম কে? বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড, এটা হচ্ছে মাত্র 2% বড়। ঠিক আছে, তো 1 নম্বরে আছে গ্যানিমিড, 2 নম্বরে আছে টাইটান। টাইটান হচ্ছে শনির, আর গ্যানিমিড হচ্ছে জুপিটারের অর্থাৎ বৃহস্পতির। আর পৃথিবীর উপগ্রহের নাম হচ্ছে চাঁদ, আমরা জানি। টাইটান পৃথিবীর উপগ্রহের চেয়েও বড়, অবভিয়াসলি চাঁদের থেকে বড়, এমনকি বুধ গ্রহের চেয়েও বড়। ঠিক আছে, তো দেখছো পাচ্ছ তোমরা শনির চারিদিকে ঘুরছে টাইটান। নেক্সট দেখো 23 নম্বর, গান্ধীজি প্রবর্তিত সংবাদপত্রগুলির নাম কি? গান্ধীজি প্রবর্তিত সংবাদপত্রগুলির নাম কি? তো এটা সঠিক উত্তর হবে সবগুলি, কারণ ইয়াং ইন্ডিয়া, হরিজন, নবজীবন এগুলো সবই কিন্তু তারই প্রকাশিত। ঠিক আছে, দেখো সেটা সম্পর্কে আমরা দেখি। 1919 সালে গান্ধীজি ভারতে 2টি সাপ্তাহিক পত্রিকা শুরু করেন, অর্থাৎ উইকলি বেসিসে এটা পাবলিশ হতো। কি নাম? ইয়াং ইন্ডিয়া ও নবজীবন। 1933 সালে গান্ধীজি 3য় সাপ্তাহিক পত্রিকা হরিজন যোগ করেন। আচ্ছা, হরিজন কথার অর্থ কি? এই কোশ্চেনটা আসে। হরিজন শব্দের অর্থ কি? ঈশ্বরের সন্তান। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, আচ্ছা এখানে অপশানে আছে অপ্সরা। এটা একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের নাম, নিউক্লিয়ার রিঅ্যাক্টর অর্থাৎ চুল্লির নাম। ঠিক আছে, আর বরাহমির তোমরা জানো একজন সায়েন্টিস্ট ছিলেন, তাই অ্যান্সার কী হয়ে যাবে? আর্যভট্ট। এটার সঠিক উত্তর হবে অপশান এ, আর্যভট্ট। আর্যভট্ট সম্পর্কে আমরা জানি, এই দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আর্যভট্ট। এখানে ছবিগুলো ওই জন্যই ইউজ করা হয়েছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। দেখো, ভারতীয় জ্যোতির্বিদ আর্যভট্টের নামে এটা নামকরণ করা হয়েছিল। ভারতের প্রথম উপগ্রহ, ওই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে, প্রথম যেহেতু। এবং ডিজাইন করছে ইসরো, এবং এটাকে প্রকাশ করছে কে? 19 এপ্রিল 1975 সালে কাপুস্তিন ইয়ার থেকে একটি সোভিয়েত কসমস 3M, অর্থাৎ রাশিয়া, তখনকার দিনে সোভিয়েত নাম ছিল, তো তাদের সাহায্য নিয়ে এটা উৎক্ষেপণ করা হচ্ছে 1975 সালে। ইয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মাথায় রাখবে। ছবি তোমরা দেখতে পাচ্ছ, আর্যভট্ট ভারতের প্রথম স্যাটেলাইট। নেক্সট, গান্ধীজিকে কে মহাত্মা বলেছেন? আমরা মহাত্মা গান্ধী বলি, তো এই মহাত্মা এই উপাধিটা কে দিয়েছিলেন?
তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে, আমি সেটা লাস্টে জানাবো, তোমরা কমেন্ট করে বলবে যে গান্ধীজিকে কে মিকি মাউস বলেছিলেন। গান্ধীজিকে মিকি মাউস বলে কে আখ্যা করছেন? গান্ধীজিকে মিকি মাউস বলে কে আখ্যা করছেন? ঠিক আছে, তো এটার গান্ধীজিকে কে মহাত্মা বলছেন, এটা তোমরা এখন বলো। 25 নম্বর কোশ্চেন, অপশান ডি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বলছেন। আচ্ছা, এটা আর একটু বিস্তারিত জেনে নিই। গান্ধীজি মহাত্মা ও জাতির পিতা নামেও পরিচিত, আমরা জানি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে মহাত্মা গান্ধীতে ভূষিত করছেন, এবং সুভাষচন্দ্র বসু তাকে কি বলছে? জাতির পিতা। তাহলে জাতির পিতা কে বলছে? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কি পার্টি ফাউন্ড করছে? ফরওয়ার্ড ব্লক। কত সালে? 1939। ঠিক আছে, 1939-এ কিন্তু ফরওয়ার্ড ব্লক স্থাপিত হচ্ছে। তো আমরা দেখলাম। নেক্সট কোশ্চেন দেখো, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? বর্তমান চেয়ারম্যান কে সেটা জিজ্ঞেস করেছে। তো এটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, কে শিভান ছিলেন, তো বর্তমান কে হলেন? এটার সঠিক উত্তর হবে কে শিবান ছিলেন, তারপরে হলেন সোমনাথ, এস সোমনাথ। ঠিক আছে, তো রিসেন্ট যেটা চেঞ্জ হয়ে হলেন এই ব্যক্তি, তার নাম হচ্ছে ভি নারায়ণন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তাকে। ঠিক আছে, তো ইসরোর বর্তমান চেয়ারম্যান কে হলেন? ভি নারায়ণন। ভারতীয় রসায়নের জনক কাকে বলা হয়, অর্থাৎ ফাদার অফ কেমিস্ট্রি ইন ইন্ডিয়া? ফাদার অফ কেমিস্ট্রি ইন ইন্ডিয়া, তোমরা বলো, অ্যান্সার দাও। এটা সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র বসু সম্পর্কে আমরা জেনে নিই। জন্মসাল তোমরা দেখতে পাচ্ছ, মৃত্যুসাল দেখতে পাচ্ছ, এবং ভারতীয় রসায়নের জনক নামে তিনি কিন্তু পরিচিত ছিলেন। ঠিক আছে, বেঙ্গল কেমিক্যাল, যেটা কলকাতাতে এর ব্রাঞ্চ রয়েছে, তার প্রতিষ্ঠাতা কিন্তু ছিলেন তিনি। নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন 28 নম্বর কোশ্চেন, সম্প্রতি মণিপুরের মুখ্যমন্ত্রী তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে কে পদত্যাগ করলেন? পদত্যাগপত্র, মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র কাকে জমা দেবে? না, রাজ্যপালকে জমা দেবে। তো মণিপুরের রাজ্যপাল কে রয়েছেন তোমরা বলো, আমি বলে দিচ্ছি। দেখো, অজয় কুমার ভাল্লা। অজয় কুমার ভাল্লা হচ্ছে বর্তমানে মণিপুরের গভর্নর। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এন বীরেন সিং। নেক্সট কোশ্চেন 29 নম্বর, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক। তো এটা কোথায় রয়েছে? উত্তর পূর্ব ভারতে রয়েছে, অর্থাৎ মণিপুরে বর্তমানে একটু আগেই কথা হলো যে মণিপুরের গভর্নর রাষ্ট্রপতি শাসন ওখানে জারি করেছেন, আর একটু আগে দেখলাম যে মণিপুরের সিএম কিন্তু পদত্যাগ করেছেন, তার নাম এন বীরেন সিং। নেক্সট দেখো, লাস্ট কোশ্চেন আজকের, ভারতের কোন অঞ্চলে বিশ্বের একক বৃহত্তম প্যারাসাইট রিজার্ভ অবস্থিত? একক বৃহত্তম মানে এখানেই একমাত্র সবথেকে বেশি পরিমাণে রয়েছে। তো এটা হবে কুডাপ্পা নামক একটা জায়গা, এটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। তো এটা একটা মিনারেল, এক টাইপের মিনারেল। ঠিক আছে, তো প্যারাসাইট এই রিজার্ভটা কোথায় রয়েছে? কুডাপ্পাতে, সবথেকে বড় বিশ্বের। ঠিক আছে, শেষ কোশ্চেন, তোমাদের ইয়ারবুক আর কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে। পুলিশ প্র্যাকটিসের যারা নিতে চাও, মাত্র 220 টাকা লাগবে, হোম ডেলিভারি পেয়ে যাবে। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 9907784021। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক করে দেবে, কমেন্ট করবে কোশ্চেনগুলি, এবং আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো যে কে মহাত্মা গান্ধীকে মিকি মাউস বলে অভিহিত করেন? কে মহাত্মা গান্ধীকে মিকি মাউস বলে অভিহিত করেন? এটা তোমরা কমেন্ট করে উত্তর দাও।
মহাত্মা গান্ধীকে মিকি মাউস বলে কে অভিহিত করেন? তোমাদের সকলের কাছ থেকে আমি কমেন্ট আশা করছি। পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে আমি এই কোশ্চেনটা সলভ করে দেব এবং এই সংক্রান্ত ডেটাও তোমাদেরকে প্রোভাইড করে দেব। তো আজকের ক্লাস এইটুকুই। তোমাদের সকলকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং যে আপডেটগুলি তোমরা জানো না, যে প্রশ্নগুলো নতুন মনে হলো, সেইগুলো লিখে রাখবে, তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। সকলকে থ্যাংক ইউ।